হ্যারিম্যানকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল। হ্যারিংদের জীবন সংসারের ঝুঁকি নিয়ে হোমিও ঔষধ প্রকাশ করতে হয়েছিল। এইসব মহামনীষীদের অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই হোমিওপ্যাথি আজ আমি হৃদয়ে ধারণ করতে হবে, আর তা হল সদৃশ বিধানের ডাক্তারবৃন্দ, আপনাদের যারা আমাদের ব্রেকফাস্ট রেডি আছে। অনুগ্রহ
আমরা গেট ক্লিয়ার করে লাইনে দাঁড়াই, কেউ বসবে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। দিলু ভাইয়ের আগমন আমাদের মাঝে আমাদের দিলু সবাইকে সুন্দরভাবে যার যার নিজ নিজ আসনে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যার যেভাবে সিট নাম্বার দেওয়া আছে সেভাবে। সম্মানিত চিকিৎসক মহোদয়, আজকের উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আমার শ্রদ্ধাভাজন মাননীয় সদস্য জনাব ডাক্তার মিল্লাত হোসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কর্ণধার যেন আরেকটি অনুষ্ঠান আমাদের পাশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওখানে সময় নির্ধারণ আছে, সেই সময় অনুপাতে ওখানে উনি উপস্থিত হবেন। আমাদের এই মুহূর্তে আমাদের আগত প্রধান আলোচক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারের প্রধান আলোচক ডাক্তার শ্যামল কুমার দাস আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকে দাঁড়িয়ে একটু পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছেন। আমাদের হোমিওপ্যাথির দর্শন ডাক্তার নাজির হোসেন খান স্যারকে দাঁড়িয়ে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। মুসলমানের ধর্মের এ পীর ও পীর, আমাদের হোমিওপ্যাথির ভিতরে পীর ধরাধরি শুরু হয়েছে। আমরা এক পীর। এখন মাইন্ড মেথডের বাংলাদেশের কর্ণধার দুই সংগঠক, বিশেষ সংগঠক ডাক্তার ইমান আলী ভাই ও আমার ডাক্তার তোফাইল ভাই। ইমান আলী ভাই খুলনা, ডাক্তার তোফাইল ভাই ঢাকা, পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। এতবাজন সদস্য জনাব আনিসুর রহমান মিন্টুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আল্লাহ শামসুর রহমান শরীফ মাননীয় ভূমি মন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য নিজ নিজ আসনে আমরা জোরে একটি করতালি দিয়ে অতিথিদেরকে বরণ করে নিই। জনাব শাকিল করতালি দিয়ে হোমিওপ্যাথি বোর্ডের সম্মানিত মেম্বার ডাক্তার আনিসুর রহমান মিন্টু করতালি দিয়ে ওনাকে বরণ করে নিই। বরণ করে নেবেন ডাক্তার বিউটি খাতুন, উনিও আমাদের মাঝে নেই। বরণ করে নেবেন আমাদের নজরুল ভাই, ডাক্তার নজরুল ভাই। আমরা জোরে একটি করতালি দিই। আমরা জানি আমাদের মাঝে সুদূর ইন্ডিয়া থেকে তার ওনাকে বরণ করে নেবেন ডাক্তার সীমা। ডাক্তার রাঙ্গাকে অনুরোধ করছি ডাক্তার শ্যামল কুমার স্যারকে বরণ করে নেওয়ার জন্য। সবাই করতালি দিন।
যার জ্ঞানে আলোকিত উত্তরবঙ্গ, সেই ডাক্তার পাবনার কৃতি সন্তান ডাক্তার নাজির হোসেন স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের মতিউর রহমান ভাই। আমরা জোরে করতালি দিয়ে ওনাকে বরণ করে নিই। পরিষদ চেয়ারম্যানের সভাপতি ডাক্তার ইয়া মানিক, ওনাকে বরণ করে নেবেন ডাক্তার আনোয়ারুল ইসলাম। চলে যাব। আমরা জানি মহাত্মা হানিম্যানকে স্মরণ করে আমরা আজকের এই আয়োজন করেছেন ঈশ্বরদী হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিনের সায়েন্টিফিক সেমিনারে অলরেডি আমাদের মাঝে আমাদের অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। সভাপতিকে আমি অলরেডি আসন গ্রহণ করেছেন, তারপরেও সভাপতিকে আমি তার আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঈশ্বর 2015 সালে যার যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি, সেই আলোকে আমরা এখনই আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করবেন ডাক্তার আব্দুল মমিন মোল্লা। আমি ডাক্তার মমিন মোল্লাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله العظيم। এরশাদ হচ্ছে, তোমার পালনকর্তা মধুমক্ষিকাকে আদেশ দিলেন, পর্বত গাত্রে বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি করো, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল আয়াত নাম্বার 68-69 পারা 14। ডাক্তার আব্দুল মমিন মোল্লাকে এবারে পবিত্র গীতা পাঠ করবেন ডাক্তার আশুতোষ পাল। ওম হরিওম তৎসদম ওম অখণ্ড মঙ্গলকারং ব্যপ্তং জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানাতিমনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরে স্ফুলিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহন পরিত্রাণ সাধনা বিনাশাৎ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনানি যুগে যুগে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধা মুক্তিজ্ঞানী বদ্ধমাতা চিদানন্দ ভবগ্নি ভান্তি নাশিনী বেদতে পরানন্দ তৎক্ষাতা জ্ঞানমঞ্জরি। ওং যৎ খরং পরিবেষ্টং মাত্রাহীনচ যৎ ভাবেত তৎ সর্বং ক্ষমতাং দেববসিত পরমেশ্বর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং সর্ব পাপ শান্তি সর্বরোগ শান্তি। ওং যতি ভাগতং পাপং ততই পতি গচ্ছতি। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। নমস্কার। পালকে
1971 সালে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা দীর্ঘ 9 মাস সংগ্রামের পরে পেয়েছিল একটি ভূখণ্ড এবং পেয়েছিল একটি লাল পতাকা। আমরা মাতৃভূমি, মাতৃভাষা প্রতি তীব্রভাবে শ্রদ্ধা জানিয়ে আমাদের দেশের জাতীয় সঙ্গীতটি এখন আমরা সবাই সম্মান ভরে দেশকে ভালোবেসে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতটি গাইব। ধন্যবাদ সবাইকে। সবাই নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, অনেক সঙ্গীত রয়েছে। তবে এই গানটি গত বছর সেপ্টেম্বর মাসে ইনঅগুরেশন হওয়ার পরে সারা দেশে বেশ সাড়া জাগিয়েছে। অনেক সেমিনার, সিম্পোজিয়াম আমাদের এই হোমিও সঙ্গীত করতে চাই। গানটি যেন জাতীয়করণের ব্যাপারে ওনারা পদক্ষেপ গ্রহণ করেন। এবার আমরা সেই সঙ্গীতটি শ্রদ্ধা করে স্মরণ করব। যখন হোমিওপ্যাথি আবিষ্কারের জন্য হ্যানিম্যানকে অখ্যায়িত হতে হবে না, হ্যানিম্যানের মতো বিনীত রজনী যাপন করতে হবে না, কেট, বণিক, হেরিংদের মতো জীবনের ঝুঁকি নিয়ে ঔষধ গ্রহণ করতে হবে না। শুধু ছোট্ট একটি বিশ্বাস থাকে। আমরা হোমিও ডাক্তার, আমাদের গুরু হ্যানিম্যান। এই মহাবিশ্বে সৃষ্টিকর্তা হ্যানিম্যানকে সৃষ্টি না করলে হয়তো বিশ্ব মানবতা
আপনাদের হাত থেকে একটু পরিচয় দেবে খন্দকার জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছে। আর এবং গানটির শিল্পী কৃষ্ণ কর্মকার, উনি এখন উপস্থিত আছেন। সম্মানিত মন্ত্রী মহোদয় শামসুর রহমান শরীফ, সবাই জোরে করতালি। থ্যাংক ইউ। সভাপতি SM ডাক্তার জাকির হোসেন, ওনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটি প্রদান করছি মাননীয় মন্ত্রী মহোদয়কে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে মাননীয় প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের ঈশ্বরদী পৌর পিতা জনাব আবুল কালাম আজাদ মিন্টু। জনাব আবুল কালাম আজাদ মিন্টু। আমাদের নেতা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের শ্রদ্ধাভাজন সদস্য জনাব আনিসুর রহমান মিন্টু আমাদের প্রধান অতিথির নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। সম্মাননা স্মারক গ্রহণ করছেন। মেলে আমরা আগামী দিনে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করব, সেই প্রধান আলোচক আমাদের মাননীয় প্রধান অতিথির নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করে। অতিথির নিকট থেকে তার সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সবাইকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মানীয় সদস্য জনাব আনিসুর রহমান মিন্টুকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ঈশ্বরদী আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত সহচর, ঈশ্বরদীর মাটি ও মানুষের নেতা, যিনি বারবার এখানকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা সেই যোগ্য মানুষটির মূল্যায়ন করেছেন, যিনি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমার শ্রদ্ধাভাজন নেতা, আপনাদের সকলেই সুপরিচিত জনাব আলহাজ শামসুর রহমান MP। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঈশ্বরদীর নগর পিতা, অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি জনাব আবুল কালাম আজাদ মিন্টু। উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনোনীত আপনাদের এই রাজশাহী বিভাগের অত্যন্ত ডাইনামিক বোর্ড সদস্য, যার নেতৃত্বে বাংলাদেশ হোমিওপ্যাথির একটা বিশাল অংশ উত্তরবঙ্গ নিয়ন্ত্রিত হয়। আমারই একসময় রাজপথের সহযোদ্ধা আমার বন্ধু ডক্টর SM মিল্লাদ হোসেন। উপস্থিত আছেন ইন্ডিয়া থেকে আগত ডাক্তার, তার সহধর্মণী, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হোমিওপ্যাথি ডাক্তার বৃন্দ। উপস্থিত আছেন রাজশাহীর স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের সভাপতি ইয়াহিয়া মানিক, এবং আপনারা যারা শুনছেন সবাইকে আমি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড তথা খুলনা হোমিওপ্যাথিক ডিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বক্তব্য দিবেন মন্ত্রী মহোদয়, আমি অল্প পরিসরে শেষ করব। আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্রিন্টিং এবং ইলেকট্রিক মিডিয়াকে, যারা অনেক পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি কাভারেজ দিবেন। ধন্যবাদ হোমিওপ্যাথি সমাজের পক্ষ থেকে প্রিন্টিং এবং ইলেকট্রিক মিডিয়াকে। আপনারা জানেন বাংলাদেশে হোমিওপ্যাথি এখন স্বর্ণযুগ অতিক্রম করছে। বিষয়টা ভাবতে হবে কিভাবে, কেন করছে। আজ ঈশ্বরদী একটা উপজেলায় সারা বাংলাদেশের ডাক্তার এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন
যে মানুষটি আজকে মঞ্চে বসা, যিনি প্রধান অতিথি, তার দিকে একবার তাকিয়ে দেখেন। তিনি ওখানে বসে, আমি তার কাছে বসা, বেশ অসুস্থ উনি, তারপরেও এই বয়সে আমাদের ডাকে সারিয়ে হোমিওপ্যাথির একটা কতটুকু অংশ বাংলাদেশে সেই হোমিওপ্যাথির ডাকে সাড়া দিয়ে এই মানুষটি অল্প সময় নিয়ে আসার পরও 1 ঘন্টা পার হয়ে গেলেন। এটা আসলে হোমিওপ্যাথি আমাদের বিজয় এখানেই। তার মতো মানুষরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই সময় ব্যস্ততার কারণেই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকেই জানেন না, আজকে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার, সেই জননেত্রী শেখ হাসিনা হোমিওপ্যাথি ওষুধ খান। এটা আমাদের দেখা। আর তার সরকারের মন্ত্রী তিনি তো এরকম হবেনি, এটাই তো স্বাভাবিক, এটাই আমাদের বড় প্রাপ্তি। যা হোক, বঙ্গবন্ধু কন্যা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খান, আমাদের আসলে হারানোর কিছু আছে বলে আমি মনে করি না। হোমিওপ্যাথি আপনারা জানেন যে আমরা খুব ইমিডিয়েট 6 মাসের আগের ঘটনা, 6 মাসও হবে না, 4-5 মাস আগে বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাসিম ভাই এবং হোমিওপ্যাথি বোর্ড, বিশেষ করে চেয়ারম্যান মহোদয় এবং রেজিস্ট্রার এবং অন্যান্য বোর্ড সদস্যদের সহায়তায় বাংলাদেশে ইতিহাস করা হয়েছে। 100 জনের বেশি ডাক্তারকে আমরা জেলা এবং উপজেলায় একযোগে এমবিবিএস সমমানে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দিয়েছি। আপনাদের ডিএইচএমএস ডাক্তারদের জন্য বড় একটা চাকরির প্রসেসিং এ আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশে 51টি হোমিওপ্যাথি কলেজ আছে। সারা বাংলাদেশে এবার 51টি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ইন্টার্নি ছাত্রছাত্রীদের মাঝে কয়েক হাজার ছাত্রছাত্রীর মধ্যে আমরা একযোগে ইন্টার্নি ভাতা প্রদান করেছি। আপনাদেরকে জেনে রাখতে হবে, প্রথমেই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড গঠন করেন। যে হোমিওপ্যাথির বোর্ডের নাম ধরে আমাদেরকে আজ আপনারা চেনেন, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাকায় করা। তারই ধারাবাহিকতায় তার নেত্রী এই হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এমন একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, বাংলাদেশের অনেক প্রভাবশালী একজন মন্ত্রী নাসিম সাহেব, তিনি হোমিওপ্যাথিকে ভালোবাসেন। আজ আমি জাগে পেয়ে, কাছে পেয়ে অনেক মন্ত্রী মহোদয়ের সাথে প্রোগ্রাম করেছি, কিন্তু আজ আমি আসলে একটু ইমোশনাল। এমন একটি মানুষের কাছে বসে এত কাছ থেকে পেয়ে আমি অনুষ্ঠানটি করতে, মানে এই প্রোগ্রামে আমাকে ডেকেছেন, আমি সার্থক। আমি মন্ত্রী মহোদয়কে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেব একটু আগেও ফোনে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আজ তার মহানগর আওয়ামী লীগের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, নেত্রীর সাথে একটা মিটিং আছে, এই জন্য উনি আজকে প্রোগ্রামে আসতে পারেননি, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু মন্ত্রী মহোদয়ের অনারে তিনি রাত্রে ঈশ্বরদী পৌঁছাবেন ইনশাল্লাহ, এবং তার হোমিওপ্যাথি বোর্ডের অন্যান্য সদস্য নিয়ে কালকে আপনাদের মাঝে চেয়ারম্যান মহোদয়, আমি আপনাদের কাছে, যেহেতু 2 দিন ব্যাপী প্রোগ্রাম, আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। আপনারা ধৈর্য সহকারে বাকি 2 দিন এই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থকভাবে শেষ করবেন এই আশা করি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের অর্গানাইজার জাকির ভাই এবং রাজা, তাদের নেতৃত্বে যে একটা সফল প্রোগ্রাম হয়েছে, আমি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের, হোমিওপ্যাথি সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আনিসুর রহমান মিন্টু ভাইকে। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা হোমিওপ্যাথরা গুড়ামি পদ্ধতিতে চলতাম, যার পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে কথা বলতাম, যে কথাটা হবে না। এরই আলোকে আমরা ঈশ্বরদী হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন করেছি, এবং তার আলোকে আমরা প্রতি সপ্তাহের সোমবারে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত 25-30 জন সমমনা চিকিৎসক এক জায়গায় ক্লাস করি। যারা বিএসএমএস, ফিজিক্যাল
অ্যানাটমি ফিজিওলজির উপরে ক্লাস নেন, যারা মেডিসিনের উপরে দক্ষ তারা মেডিসিনের ক্লাস নেন। আমাদের ঈশ্বরদীতে একে অপরের বিরুদ্ধে কেউ কথা বলেন না। আমি আশা করব আমাদের এই ধারণা থেকে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে, আমি মনে করি প্রত্যেক জেলা থেকে একজন করে চিকিৎসক আসলেও এখানে এসেছেন, তারা নিজ নিজ গন্তব্যে পুষে আপনারা এই ব্যবস্থা নেবেন যে লোকালে একটা অ্যাসোসিয়েশন করবেন এবং আপনাদের চিকিৎসার মান উন্নতির জন্য আপনারা নিজেরা নিজেদের মধ্যে ক্লাস করবেন। এই মুহূর্তে আমাদের আসলে স্মরণ করা লাগে আমাদের ঈশ্বরদীর আধুনিক হোমিওপ্যাথির প্রবক্তা জনাব আনোয়ারুল ইসলাম মুকুল ঈশ্বরদীতে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন। উনি মারা গেছেন, তার সম্মানের ভিত্তিতে আমরা মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করছি এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই স্মারকটা প্রদান করবেন আজকে আমার মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, আমার প্রাণপ্রিয় ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের জননেতা জনাব শামসুর রহমান শরীফ এমপি মহোদয়। আমাদের মাননীয় প্রধান অতিথিকে প্রধান আলোচক জনাব শ্যামল কুমার দাস তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এখানে উপস্থিত সবাই, আমি সর্বাগ্রে আমার শ্রদ্ধা জানাই মন্ত্রী মহোদয়কে, আমি তারপরে শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট অন্য সব মহাত্মাকে, আর যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সার্থক হতে চলেছে আগামী দুদিন ধরে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা মন্ত্রী মহোদয়কে কিছু বলবার জন্য, তো স্যারকে ডাকাই হয়েছে, তো তাকে আমি বলবার জন্য আমি আমার বক্তব্যকে এখনকার মতো সংক্ষিপ্ত করছি, পরে পরে আবার আসবো নির্দিষ্ট বক্তব্য নিয়ে। সবাইকে ধন্যবাদ। সম্মানীয় অতিথি শ্যামল কুমার দাসকে এবার আমরা যার দুটো কথা শুনবো, যার কথা শোনার জন্য সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের শ্রদ্ধাভাজন সদস্য ডাক্তার এস.এম. মিল্লাত হোসেন। ঈশ্বরদী হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সায়েন্টিফিক সেমিনারের সভাপতি, প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ডক্টর এস.এম. জাকির হোসেন, মঞ্চে উপবিষ্ট আজকের এই সায়েন্টিফিক সেমিনারের মধ্যমণি, ঈশ্বরদীর মাটি ও মানুষের নেতা, পাবনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বর্ষিয়ান জননেতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, উত্তর জনপদের মাটি ও মানুষের প্রিয় মানুষ, প্রিয় নেতা, জননেতা জনাব শামসুর রহমান শরীফ ডিলু এমপি, মঞ্চে উপবিষ্ট ঈশ্বরদীর নগর পিতা, যার জনপ্রিয়তা আমি ঈশ্বরদীতে এসেই দেখতে পেরেছি, জনপ্রিয় মানুষ, পৌর মেয়র জনাব আবুল কালাম আজাদ মিন্টু, মঞ্চে উপবিষ্ট অত্র উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের খুলনা বিভাগের সম্মানিত সদস্য, ডিভিশনের বাংলাদেশ হোমিওপ্যাথির বোর্ড সদস্য, রাজশাহী বিভাগের পক্ষ থেকে এবং সর্বোপরি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বক্তব্য দেবার তেমন কিছুই নেই, আপনারা এসেছেন বা আমরা এখানে সমবেত হয়েছি একটি সায়েন্টিফিক সেমিনারকে উদ্দেশ্য করে। তারপরেও আমরা আসলে যেটি আমাদের মাননীয় বোর্ড সদস্য ডক্টর আনিসুর রহমান মিন্টু বলে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানটি
অবশ্যই একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান রোজ রোজ হয় না। ঈশ্বরদী হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের যে সমস্ত উদ্যোগী ব্যক্তিবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, ডক্টর জাকির সহ তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, এর সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, জনপ্রতিনিধি। এখানে রয়েছেন অনেক ব্যক্তি যারা শুধু বাংলাদেশ না, বিদেশ থেকেও, ভারত থেকে এসছেন। এমন একজন হোমিওপ্যাথ ডাক্তার যিনি তার সহধর্মিনী সহ এখানে এসছেন। বাইরে থেকে এবং দেশের ভেতরের বিভিন্ন জেলা থেকে যারা এসছেন, উপস্থিত হয়েছেন। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি চলবে। এখানে বিভিন্ন বিষয়ে হোমিওপ্যাথি এর উদ্ভব, এর বিস্তার, এর বিভিন্ন ইতিহাসের বিভিন্ন সময়কে অতিক্রম করে আজকের অবস্থানে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা যে এগিয়ে চলেছে, তার সে সম্বন্ধে বিভিন্ন আলোচনা, বক্তব্য এখানে আসবে। তো আমি যে সমস্ত বিষয় সংশ্লিষ্ট প্রাজ্ঞ ব্যক্তিবৃন্দ বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শোনার সুযোগ আমার হবে না। আমি একটি অনুরোধ করব যে এগুলো ভিডিওতে ধারণ করে যদি রাখা হয়, সময় সুযোগ মতো বিভিন্ন বক্তার বক্তব্য, আলোচনা, সমস্যা এবং সেগুলো সমাধানের উপায়, এগুলো আমি জানার চেষ্টা করব। তো আসলে আমার এখানে আসতে 1 ঘন্টা দেরি হয়েছে। 9টায় আসার কথা, আমি 10টায় এখানে পৌঁছে। গত পরশুদিন আমি সমুদ্র কূলবর্তী সেই নোয়াখালী জেলার হাতিয়া, সন্দ্বীপ, জাহাজের চর, এইসব এলাকায় গতকালকে টুঙ্গিপাড়া, ঢাকা, রাত্রি 11:30টার পরে এখানে এসে পৌঁছেছি। সকালবেলা ছিল মানুষের প্রচন্ড ভিড়। পার হয়ে এখানে আসতে আসতে 1 ঘন্টা আমার বিলম্ব, আপনারা ক্ষমা করবেন। আবার আসলে এখন 11:15 বাজে, 10টায় আরেক জায়গায় প্রোগ্রাম ছিল। এরকম সারাদিন আছে। কালকে সারাদিনে 5টা-10টা জায়গা আছে, মানুষ চায়। শুক্র শনিতে আমি এখানে এসেছি। শুক্র শনি বিভিন্ন জায়গায় দৌড়াই বেড়াই, আবার শনিবারে রাত্রে সারা রাত ধরে গিয়ে রবিবারে অফিস করি। মিডিয়ার
ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট আর বক্তৃতাগুলো একটু কাটেল করার জন্য বলেছিলাম আমি কথা শুনতে পেয়েছি, পরামর্শ অগ্রগতিকে এখনো দেখি এবং মনে হয় জীবনের শেষ বিশ্বের ইতিহাসের মহানায়ক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি আমাদের সামনে উপস্থাপন করে গেছেন শুধু দর্শনই না, একটি ফিলোসফি না। আমৃত্যু এই বাংলার মাটি মানুষ করে গেছে আর আমাদের দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন তার সেই স্বপ্নগুলি। নির্যাতিত হয়েছে এই দেশের এই যুদ্ধে, এই সব সংগ্রামে 71-এই 30 লাখ মানুষ জীবন দিয়েছে। এক নদী, এক সাগর রক্ত, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ঘটেছে, যার ফলশ্রুতিতে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের ওই লাল সবুজের পতাকা। সবুজ বাংলার, সবুজের পটভূমিতে লক্ষ লক্ষ মানুষের এক সাগর, এক নদী রক্ত একটি বিন্দু হয়ে সকাল বেলার সূর্য অরুণ সূর্যের রং ধরে ওই পতাকা পথ করে উঠছে। আমরা গর্বিত জাতি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। সেই বাংলাদেশ সম্বন্ধে বঙ্গবন্ধু আমাদের একটি দিগদর্শন দিয়ে গেছেন। সেটা কি? আমি তো অত লোক না, অত জ্ঞানী লোক না। মাঝে মাঝে মানে ওই যে তার কেটে দিলে, তার কেটে গেলে ওই যে অসুবিধা হয়। উনি বলতেছেন তার কেটে গেলে একতারা পাবে না, ওই রকমই আর কি কিছুটা। তো যাই হোক, এই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান, বর্তমান হোমিওপ্যাথির চিকিৎসার সরকারের ব্যবস্থা, অবস্থা, এসব সম্বন্ধে তো অনেক আলোচনাই আপনারা তো আগামী 2 দিন করবেন। একটা চার্টার অফ ডিমান্ডও আপনারা তৈরি করবেন, কার্যপত্র। সেটার যথাসময়ে আমার কাছে অবশ্যই পৌঁছাবে, এরা পৌঁছানোর ব্যবস্থা করবে। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি খুব চিন্তান্বিত যে ঈশ্বরদীতে একটি হোমিওপ্যাথি কলেজ, এই ঈশ্বরদীতে হোমিওপ্যাথি কলেজ আবার সেটা আবার আমার নামে জড়ায়। দেখুন, অনেক রাস্তাঘাট করেছি, ব্রিজ কালভার্ট করেছি, প্রত্যেক 2 কিলোমিটারের ভিতরে একাধিক প্রাইমারি স্কুল করেছি আমার এলাকায়। প্রত্যেক 3 কিলোমিটারের ভেতরে যদি জনসভায় দাঁড়ায় জিজ্ঞাসা করি, আমি মাঝে মাঝে করি, হাজার হাজার মানুষ, একটা কেউ হাত তোলেন তো যার বাড়ির কাছ থেকে 2 কিলোমিটারের ভিতরে প্রাইমারি স্কুল নাই। আগে খুব উঠতো, এখন আর একটা হাতে ওঠে না, আসছে এখন শিশুরা 2 কিলোমিটার হেঁটে যাবে তাদের জন্য কঠিন। আর আমাদের দেশে অনেক দুর্গম জায়গা আছে। তো যদি জিজ্ঞাসা
একটি বড় রকমের পূজা পার্বণে ঘোষণা হলো কোন সহৃদয় ব্যক্তি কিছু জমি দান করে দিল। এরকম তো অহরহই হয়, আমি দেখেছি তো অনেক বেশি শিক্ষিত মহিলারা এই হোমিওপ্যাথি চিকিৎসা দানের জন্য যদি নিজেদেরকে সম্পৃক্ত করেন, হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে নিজেরা চেষ্টা করেন, তাহলে এই হোমিওপ্যাথির অগ্রগতিটা, হোমিওপ্যাথি চিকিৎসার সার্বজনীনতা আরো অনেক অনেক বৃদ্ধি পাবে। তার কারণ এই চিকিৎসাটা এখন আমাদের দেশে অনেকটাই সহজলভ্য। আর এক্ষেত্রে যদি মহিলা ডাক্তার, হোমিওপ্যাথ ডাক্তার থাকে, সেখানে আমাদের সমাজের বিভিন্ন সমস্যা থাকলেও রোগীরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। একজন হোমিওপ্যাথির কিন্তু প্রায় তেমনই অবস্থা। এটা যে কত বড় ক্ষতি হবে দেশ জাতির এবং জনগণের, এটা তো মানে কল্পনাই করা যায় না। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া যাবে। আপনারা একটু জেগে উঠেছেন, এর জন্য আমি আনন্দিত, আমি খুশি। আমি আসলেই এই হোমিওপ্যাথি কলেজটা প্রতিষ্ঠার জন্য সকল সহযোগিতা করব এই বলে আপনাদের। আর জমি নাই, জায়গা নাই, কি ব্যাপারে আমি কিভাবে দেবো টাকা পয়সা? তারপরেও প্রাথমিক ভাবে আমার ঐচ্ছিক তহবিল থেকে, বকুল আছিস, আমার ঐচ্ছিক তহবিল থেকে আমি 50,000 টাকা অনুদান ঘোষণা করছি। আসলে দেওয়া যায় না, আমার উপরে টাকা দেওয়ার বিপদ, সরকারি টাকা তো কোথায় কিভাবে ইয়ে হবে, কোন অফিসার সরকারি কর্মকর্তা লাইবিলিটি নেবে না। তারপরেও তো যাই হোক, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। না আমি তো মেলায় আমার আব্বা বলতে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান 2:10 শুরু হবে। আপনারা যারা বাইরে আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা হল রুমে চলে আসুন। আমাদের অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যে যার সিটে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে সকালের সেশনে যেভাবে বসেছিলেন, যার যে সিটে সেখানে সুন্দরভাবে বসে যান। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে। আমি বিশেষ অতিথি হিসাবে জানাচ্ছি মঞ্চে ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে। আপনারা জানেন যে আজকের প্রধান আলোচক সুদূর ইন্ডিয়া থেকে, উনি আমাদের মাঝে বছরে প্রায় কয়েকবার রাজশাহীতে, যশোরে এবং আরো খুলনা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় উনি কষ্ট করে আমাদের মাঝে আসেন। আমরা দেখেছি ভেড়ামারাতে, দেখেছি দর্শনা, দেখেছি প্রায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওনার বিচরণ। তো ওনার এই যে বিচরণ আমাদের দেশে যে জ্ঞান বিতরণের জন্য আসেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সেই স্যার আমাদের মাঝে অলরেডি চলে এসেছেন। আমরা আজকে এই প্রোগ্রামটি এখনই শুরু করতে যাচ্ছি ওনার মাধ্যমেই। ভিডিও দেখবেন, আমরা একটু চেষ্টা করেছি। তারপরে আমাদের সম্মানিত স্পিকার ডাক্তার শ্যামল কুমার দাস মঞ্চে এসে ওনার বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ সবাইকে।
মহামনীষীদের অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই হোমিওপ্যাথি। আজ আমাদের আর পাগল হিসেবে আখ্যায়িত হতে হবে না, হ্যানিম্যানের মতো বিনিদ্র রজনী যাপন করতে হবে না, কেট, বড়ি, হেরিংদের মতো জীবনের ঝুঁকি নিয়ে ঔষধ প্রুভিং করতে হবে না। শুধু ছোট্ট একটি বিশ্বাস, শুধু ছোট্ট একটি প্রতিজ্ঞা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আর তা হলো সদৃশ বিধানের নিয়ম মেনে অর্গাননের জ্ঞানে আলোকিত হয়ে প্রকৃত হোমিওপ্যাথির চর্চা করব। তাহলে বাঁচবে প্রকৃত হোমিওপ্যাথি, আর পরম করুণাময়ের আশীর্বাদ প্রসূত হোমিওপ্যাথি বাঁচাবে রুগ্ন মানবতাকে। আমরা হোমিও ডাক্তার, আমাদের গুরু হ্যানিম্যান। এই মহাবিশ্বে সৃষ্টিকর্তা হ্যানিম্যানকে সৃষ্টি না করলে হয়তো বিশ্ব মানবতা সাদৃশ্য বিধান মতে রোগ আরোগ্য করতে পারত না। আমরা সেই মহাত্মা হ্যানিম্যান এবং তার সৃষ্টি হোমিওপ্যাথির প্রতি গভীর শ্রদ্ধা ভরে হোমিও সঙ্গীতটি শ্রবণ করব।
আপনারা জানেন এই গানটি আমি একটা উদ্দেশ্যে রচনা করেছি। আমরা অনেকে হোমিওপ্যাথি ডাক্তার পরিচয় দিতে অনেক জায়গায় কার্পণ্য করি, এজন্য গানের প্রথমে আমি যে লাইনটি দিয়েছি সেটা হচ্ছে আমরা হোমিও ডাক্তার। এই কথাটা যেন আমরা মাথা উঁচু করে জাতির সামনে বলতে পারি। ধন্যবাদ। তো এখন আমাদের সম্মানিত আলোচক ডাক্তার শ্যামল কুমার দাস সুদূর ইন্ডিয়া থেকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। উনি স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে ওনার বক্তব্য পেশ করার জন্য। গ্রাফটাকে তুলবে। হ্যাঁ, আবার আপনাদের হোমিওপ্যাথির প্রতি যে আগ্রহ, যে প্রীতি, তাকে আবার কুর্নিশ করি। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার যে বক্তব্য শেয়ার করতে এসেছিলাম সেটা শুরু করি। কোন আসছে না? কি বলছে? হ্যাঁ, গ্রাফটা আসছে না। তাহলে আমার ইয়েটা নিয়ে নাও, আমার ল্যাপটপটা ছিল না। যাদের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল তাদের কাছে এই গ্রাফটা মনে হবে পুরো জিনিস দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি এর পিছনে একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে যাদের সঙ্গে আমি প্রথম পরিচিত হচ্ছি তাদেরকে বিষয়টি একটু বলা, আর হচ্ছে যারা আগে আগে দেখেছেন অনেকদিন আগে তাদেরকে একটু মনে করে দেওয়া, আর হচ্ছে এর উদ্দেশ্যটা কি মূলত সেটা বলাটাই মূল উদ্দেশ্য। যে কেন এই গ্রাফটি, হোমিওপ্যাথি গ্রাফ কি করবে, যেখানে এই অঙ্ক, এই গ্রাফ, এটা একটা কি বলবো বিশুদ্ধ ম্যাথমেটিক্স। তো এখানে হোমিওপ্যাথি দিয়ে কি লাভ আছে, এর যুক্তিকতা কতটুকু? আমার সেই কথাটা বলি। আমার প্রথম থেকে মনে হতো আমাদের শরীরের সবকিছু অঙ্ক মেনে। নাম্বার 1, বাচ্চা জন্মে কাঁদতে হবে, তার জীবনের শুরু হলো কান্না। বাচ্চা না ডাক্তারবাবু, ও 2-3 ঘন্টা পরে কেঁদেছিল, আমরা খোঁজবার চেষ্টা করি কারণ কি, কেন 2-3 ঘন্টা পরে কান্না। তাহলে জীবনটা শুরু হলো অঙ্ক দিয়ে, জন্মেই কাঁদতে হবে। তারপর শুরু হলো তার হার্টের কাজ, তো মিনিটে এতবার, আবার অঙ্ক। লাং এতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কি কাউন্ট করা হয় জানো? জন্মেই কি কাউন্ট করা হয় বাচ্চাটার হেলথ এস্টিমেট করতে? হ্যাঁ, সবকিছু দেখা হয়, মনে পড়ে যাবে একটু পরে বলছি। তো এইসব কাউন্ট করে দেখা হয় বাচ্চার হেলথের অবস্থাটা কি। তাহলে হার্ট অঙ্ক মেনে চলবে, লাং অঙ্ক মেনে চলবে, পেরিস্টালসিস অঙ্ক মেনে চলবে, কান্না অঙ্ক মেনে চলবে। তো আমার হোমিওপ্যাথি বিজ্ঞান, যাকে স্বর্গীয় বিজ্ঞান বলা হয়েছে, সে বিনা অঙ্কে চলবে, এটা মন কখনো সায় দেয়নি। তাই আমার প্রথম কাজ ছিল ড্রাগগুলিকে কি অঙ্কে প্রকাশ করা সম্ভব? একদিনে হয়নি, 2 দিনে হয়নি, ক্রমাগত এ নিয়ে কাজ করেছি। কোনোটা বা 1 বছর, কোনোটা বা 1.5 বছর, কোনোটা বা তারও বেশি। উপরওয়ালা আমাকে হতাশ করেননি, আমাকে সন্ধান দিয়েছেন। হ্যাঁ, অঙ্ক, তোর অঙ্ক আমি মঞ্জুর করলাম। আমি যে অঙ্ক দেখেছি সেই অঙ্ক নিয়ে যারা আমার কথা একটুও মন থেকে শুনতে পেরেছেন তারা এ নিয়ে কাজ করে আমার ইন্ডিয়াতে, এদেশে প্রচুর ছেলেরা প্রচুর কাজ করেছে এবং সাফল্য পেয়েছে। এখানে যে কটি ড্রাগের অঙ্ক আছে, আজ আমি আরো 5টা নতুন ড্রাগের অঙ্ক বলতে এসেছি। আমি ক্রমাগত এগিয়ে চলেছি ড্রাগগুলি যেন মিসইউজ না হয়, কারণ অঙ্কের মধ্যে কোনো অ্যাজাম্পশন নেই। অঙ্কর এটা শুরু, আনসারটা শেষ। অর্থাৎ একজন নবাগত যে অঙ্ক করবে, একজন অভিজ্ঞ ডাক্তারবাবু সেই অঙ্ক করবেন। ফলে এই অঙ্ক নির্ভুল যদি হয় তাহলে পেশেন্টের জন্য মেডিসিনও কারেক্ট হয়েছে, মানে সিমিলিমাম হয়েছে। আর অঙ্ক যদি না মেলে তাহলে একজন নবাগতও বলবে, এমনকি পেশেন্টও বলে দিবে যে তো আপনার অঙ্ক তো মিলছে না। কারণ
অনেক সময় শিক্ষিত পেশেন্টদের বলা হয়, দেখুন তো আমার মনে হচ্ছে এটা আপনার লাইফের গ্রাফ, আপনি স্যাটিসফাই, এই গ্রাফকে আপনাকে স্যাটিসফাই করছে? যিনি স্যাটিসফাই করছেন বলেন ইয়েস, ভেরি নাইস, এক্স্যাক্টলি। কেউ বলেন স্যার সবটা করলো, এই পার্টটা কিন্তু করলো না, দেন আই হ্যাভ টু থিঙ্ক টুয়াইস। তাহলে অঙ্ক এমনই একটা জিনিস আপনাকে পেশেন্ট পর্যন্ত হেল্প করতে পারে। স্যার এটা কিন্তু মিললো না, কোন পার্টটা মিললো না? দিস পার্ট। স্যার অঙ্ক কিন্তু এক্স্যাক্টলি আমি এমনই। তো আমরা দেখবো এই অঙ্কর কথা আমি বলতে এসেছি, আমি আরো বলতে এসেছি ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোম, ওটা আমার উপরওয়ালার দান, গড গিফটেড। হোমিওপ্যাথিতে ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোমের গুরুত্ব কি? আমরা যারা ম্যাথমেটিক প্রেসক্রিপশন করি, আমরা পাস্ট হিস্ট্রি নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই, পাস্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন নেই। অ্যাকচুয়ালি সব কিছুকে মিলিয়ে দিয়ে যদি একটা সহজ রাস্তা কিছু বেরিয়ে আসে, সেটা উপরওয়ালার যে দান আমাকে দেওয়া, ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোম। এবার যে ম্যাগাজিনটা আমি দিতে এসেছি এর উপর একটা চ্যাপ্টার লেখা হয়েছে, ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোম। আপনারা পড়লে, এবং একটা কেস দিয়ে লেখা হয়েছে, আপনাদের একটা ওটা সম্বন্ধে আইডিয়া করতে একটা পেশেন্টকেও তুলে ধরা হয়েছে, এবং সেটা একটা এক্সাক্ট কেস, লাং ক্যান্সারের কেস। কেমন হবে? অ্যাসিড বেনজোইক তাকে ধীরে ধীরে সুন্দর একটি জায়গায় পৌঁছে দিয়েছে। ফ্রুট ট্রি আর্থ সিনড্রোমের যৌক্তিকতা আপনারা ওই লেখা থেকে পাবেন। দেখুন এখানে যে গ্রাফটা আছে, এই কথা ফ্রুট ট্রি আর পরে বলছি। গ্রাফে দেখুন এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস ইয়ার্স আছে, মানে বয়স আছে, ওয়াই অ্যাক্সিসে আছে কোয়ালিটি ইন দ্য সেন্স কেউ বা জীবনের প্রথম ভালো থাকে, খুব শান্ত বাচ্চা, খুব ভদ্র বাচ্চা, পড়াশোনায় ভীষণ ভালো, সবকিছুতে ভীষণ ভালো, কিন্তু যত উপর ক্লাসে উঠছে তত কিন্তু সে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আবার এমনও দেখতে পাই, আগে তো একদম বকেটে বাচ্চা ছিল, কিন্তু যত ধীরে ধীরে উঁচু ক্লাসে যাচ্ছে সে দারুণ হচ্ছে, দারুণ তার রেজাল্ট ইত্যাদি ইত্যাদি। কেউ বা সারা জীবন একই রকম মিডিওকার রয়ে গেল, কেউ বা সারা জীবন একই রকম ওই রকম হায়ার লেভেল, ফার্স্ট তো ফার্স্ট। কেউ বা কোনোদিনই পড়ানো হতে যেত না যদি মা তাকে প্রেশার না করতেন, বাবা তাকে প্রেশার না করতেন। তো এক একটা মানুষের জীবনে এমনই ঘটনা ঘটে যা আমার ওই গ্রাফকে ও স্যাটিসফাই করে। আমরা একটা গ্রাফ দিয়ে বলতে পারি, ইয়েস আপনি কিন্তু সিবলিনামকে স্যাটিসফাই করলেন, আপনি কিন্তু মেডোরিনামকে স্যাটিসফাই করলেন। কথা হচ্ছে আমরা এই ড্রাগগুলি থেকে অন্য আরো ড্রাগে পৌঁছে যেতে পারি। যেমন সিবলিনামের যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে ও জীবনে শুরু করেছিল তখন ও ছিল অনেক দুষ্টু, অনেক কান্নাকাটি, অনেক দুষ্টু বুদ্ধি ইত্যাদি দিয়ে, কিন্তু যত বয়স বাড়লো তত দেখুন ও ভালোর দিকে যাচ্ছে। ঠিক একই রকম আরেকটি ড্রাগ আছে, সেটি হচ্ছে নাজা টাইফুডিয়াম। ওখানে লেখা নেই, নাজা টাইফুডিয়াস একই রেখাকে স্যাটিসফাই করে, পার্থক্য শুধু নাজার দায়িত্ব, আন্তরিকতা, কর্তব্যবোধ পৃথিবীর অন্য যে কোনো মানুষের সঙ্গে আনপ্যারালাল। আমরা এই প্রসঙ্গে আমি পরে আসবো। কার্সিনোসিন এবং অরামমেড এরা এদের দায়িত্ব, কর্তব্যবোধ দিয়েও সাংঘাতিক। আমরা 28 জন ড্রাগ করবো এবার, ল্যাক ডেলফিনাম, ডলফিনের দুধ থেকে তৈরি, তার দায়িত্ববোধ, তার কর্তব্য, তার আন্তরিকতা আরো সাংঘাতিক। কিন্তু আমরা পরে পরে ডিডি করব, আমি শুধু ওই কারেন্টটা চলে যাবে তাই একটু বলে নিই। আবার দেখুন মেডো আছে, মেডো এই স্ট্রেট লাইনটা কিন্তু, এই যে লাইন কি বলবো ভার্টিক্যাল লাইন, এটা প্রমাণ করে ও জীবনে শুরু করেছিল খুব শান্ত, সুন্দর, সুস্থ বাচ্চা। কিরকম? মা বলছেন দেখো আমি আমার বাচ্চার জন্য এসেছি, ও ইদানিংকালে মদ ধরে দিয়েছে, ওর অনেক মেয়ে বন্ধু, তো কথা প্রসঙ্গে বেরিয়ে এলো আমার বাচ্চা যখন ছোট ছিল, মানে দুধের বাচ্চা, মানে 7 দিন বয়স বা 15 দিন বা 2 দিন বয়স, আমার প্রতিবেশীরা বলতেন আরে তোমার ঘরে একটা বাচ্চা আছে, এ তো বোঝাই যায় না। আমি তখন মনে মনে আমি তৃপ্ত হতাম, আনন্দ হতো, তাই তো আমার বাচ্চা এমনই বাচ্চা যে কাউকে বুঝতে দেয় না যে আমার একটা বাচ্চা আছে, এত সেই বাচ্চা শান্ত ছিল। তারপর জানেন তো, যখন ওকে স্কুলে ভর্তি করিনি
ওর দাদাকে বা দিদিকে দেখে আমাকে পাগল করতো, আমাকে স্কুলে নিয়ে চলো, আমাকে বই পড়িয়ে দাও। ওকে স্কুলে ভর্তি করার আগে আমি ওকে 3-4 বই পড়িয়ে দিয়েছি, এত তার ব্রেন। এরপর স্কুলে ভর্তি করা হলো 2 ক্লাস উঁচুতে গিয়ে। তো বাড়িতে এসে আমি বলতাম তুমি এখন হাত মুখ জুতো খোলো, ড্রেস চেঞ্জ করো, হাত মুখ ধোও, ধুয়ে তুমি পড়তে বসো। আমার বাচ্চা বলতো না, আগে আমি হোমওয়ার্ক করব, তারপর আমি সব করব। সত্যি সত্যি বাচ্চা আমার এত ভালো বাচ্চা, সেই বাচ্চা কেমন করে ধীরে 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 আজকে তার এই চরম অবনতি। তো আমরা দেখতে পেলাম মেডেলি নামের জীবনের রেখা, যেখানে বইয়ে লেখা হয়েছে 100 পাতা বিভিন্ন বইয়ে, সেই 100 পাতাকে আমি একটি মাত্র লাইন দিয়ে বুঝাতে সক্ষম হয়েছি। অবশ্যই গড গিফটেড আমি বলেই নিয়েছি। কিন্তু এই মেডো এবং সেন্সরিস কন্ট্রোল ট্রিক্স সেম স্ট্রেট লাইনকে স্যাটিসফাই করে। তো পার্থক্য কি? দুটো ড্রাগ তো এক হতে পারে না। মেডো ভীষণভাবে নির্লজ্জ, মানে লাজুক নয়। ওরা ক্লাসে হোক বাড়িতে হোক সহজেই একটা অপরিচিত মানুষের সঙ্গে ভাব করতে পারে। অন্যদিকে সেন্সিস কন্ট্রোল ট্রিক্স একই রকম, ওদের লাইফ লাইন জীবন দর্শন। তো ও ভীষণ লাজুক, বাড়িতে লোক এলে নিজেকে লুকিয়ে রাখে, স্কুলে গিয়েও তাই, বড় হয়েও তাই। তাহলে আমরা মেডো এবং সেন্সিস কন্ট্রোল ট্রিক্স দুটো ড্রাগের একই লাইফ লাইন, কিন্তু দুইজনের মধ্যে একটা বিস্তর ফারাক। একজন সহজে অপরিচিতের সঙ্গে ভাব করতে পারে, একজন পারে না। ঠিক এমনি এখানে এটা বলার মতো আর রয়েছে এখানে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ আমরা এবার অন্য আঙ্গিকে বলবো, কিন্তু ওখানে যেটা রয়েছে ক্যালকেরিয়া কার্ভ মেডোর থেকে একটু বেশি খারাপ হয়ে জীবন শুরু করে, কিন্তু যত আগে বাড়তে থাকে ওর মধ্যে খারাপ বাড়তেই থাকে। আমরা মেডোতে দেখলাম, মেডো জীবন শুরু করেছিল খুব সুন্দর শান্ত সৌম্য অবস্থা দিয়ে। ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ওর থেকে খারাপ হয়ে জীবন শুরু করেছিল। মেডো খুব ভালো থেকে জীবন শুরু করে খুব খারাপের দিকে চলে গেছিল। ক্যালকেরিয়া কার্ভ একটু খারাপ থেকে জীবন শুরু করে ধীরে ধীরে আরো খারাপ হয়েছিল। অন্যদিকে দেখুন মার্শাল, ও খারাপ দিয়ে জীবন শুরু করেছিল। ও যতদিন বেঁচে ছিল ওর মধ্যে কোনোদিন ভালো খারাপের কিছু আসেনি। একটা হরাইজন্টাল লাইনে ওকে দেখানো হয়েছে। অন্যদিকে কুপ্রামের তাকেও ভার্টিক্যাল লাইনে, সরি হরাইজন্টাল লাইনে দেখানো হয়েছে, কারণ তার একটা বিশেষ গুণ আছে। সেই গুণকে সে কোনো ক্রমেই এধার ওধার করে না, সে কিন্তু একভাবেই এগিয়ে চলে। ওর উপরে যে একটা লাইন হওয়ার কথা ছিল সেটা দেওয়া যায়নি, মানে আমি নিজে আঁকতে পারি না, যাকে বলা হয়েছিল সে আঁকেননি। সবার উপরে একটা ভার্টিক্যাল ইয়ে হবে, হরাইজন্টাল লাইন হবে। সেই লাইনটা হবে টিউবারকুলিনাম এন্ড ডেন্ড্রোসিস পলিলেপিস। কেন ওর সবার উপরে থাকবে এবং হরাইজন্টাল হবে? কারণ টিউবারকুলিনাম এবং ডেন্ড্রোসিস পলিলেপিস এরা জীবন শুরু করে যে মেজাজ ইত্যাদি নিয়ে, এর কোনো পরিবর্তন হয় না। একদিন বয়সেও যা থাকে, সরি 1 ঘন্টা বয়সে যা থাকে, 101 বছর 1 ঘন্টা বয়সে সেই একই রকম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি বলুন। হ্যালো 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 হ্যালো। ভালো হয় না, আমি বলতে পারি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? তো সবার উপরে যে ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন হবে, সেই লাইনটা যাকে ইন্ডিকেট করবে সে হলো টিউবারকুলিনাম এবং ডেন্ড্রোসিস পলিলেপিস। তা কি করে হয়? দুটো ড্রাগকে আপনি একই লাইনে দেখাবেন না, পার্থক্য তো নিশ্চয়ই আছে। তো কি না, ডেন্ড্রোসিস পলিলেপিস এবং টিউবারকুলিনাম এদের দুইজনের চারিত্রিক বৈশিষ্ট্য একদম এক, এক্সেপ্ট ওয়ান। একদম এক মানে কি? যে বাচ্চাটি 1 ঘন্টা আগে জন্মেছে তার যে মেজাজ, ওই মানুষটি যখন 20 বছর 50 বছর 100 বছর বা তার বেশি, এই মেজাজের কখনো কোনো পরিবর্তন হয় না। একটা কথা মনে করে দেই, এই কথাগুলি কোনোটাই কিন্তু আমার নয়। কোথাও
কোন ঋষিরা বলেছেন, আমি আমার লেখাতে এসবের উদ্ধৃতি দিয়ে দিয়েছি। কোন বই, কোন ওয়েবসাইট, কোন পেজে, কোন লেখক কোথায় লিখে রেখেছেন। ফলে আমার লেখাগুলি পড়লে বুঝতে পারবেন এটা আমার বানানো কোনো গাল গল্প নয়। এভরিথিং ইজ সায়েন্টিফিক and written by some scholars. তো ডেন্ড্রোসিস পলিলেপিস and টিউবারকুলিনাম এরা একই রকম কোয়ালিটি মেনটেন করে। তাহলে পার্থক্য কোথায়? আমি বলেছিলাম এক্সেপ্ট ওয়ান। সেই পার্থক্যটা হলো টিউবারকুলিনাম লাজুক নয়, ডেন্ড্রোসিস পলিলেপিস ভীষণ ভাবে লাজুক। এটা দিয়েই হয়েছে কানেকশন। ফাইন, থ্যাঙ্কস। তো আমি যেহেতু কানেকশন হয়ে গেছে, ফলে হেফাজত আলোচনা করবার দরকার নেই, এখন চলে যাই যাক। ও আরোগ্য ভবন ওটা দেখাবে। তো আমি শুরু করি। যে কথা বলতে এসেছি একটা হচ্ছে হোমিওপ্যাথিক ড্রাগগুলিকে অঙ্কে প্রকাশ করা সম্ভব, কিন্তু একা আমার পক্ষে নয়। আমরা সবাই মিলেমিশে এই পথকে যদি অনুসরণ করি তাহলে এখানে কোনো বিরূপ মন্তব্য করবার কোনো স্কোপ নেই। সব পথই সত্য, সব পথই সঠিক। আমার উদ্দেশ্য ছিল ব্যাপারটাকে আরেকটু সহজ করবার। কমন ড্রাগ, কিন্তু আমরা তাকে ইউজ করব অত্যন্ত কমন ওয়েতে, কিন্তু ইউজটা যেন হয় সঠিক। সঠিক যদি ইউজ না হয় তাহলে কিন্তু আপনারা আমাকে গালাগালি করবেন, বলবেন আমাদের টাইম লস করেছিলাম, লোকটা বলে গেছিল, লাগিয়েছি, কাজ হয়। কিন্তু আপনারা জানবেন আমিও আপনাদের মতোই একজনা, আমিও কাজ শুরু করেছি, শেষ কবে হবে এ জীবনে হবে কিনা জানি না, কিন্তু ক্রমাগত প্রমাণ করে চলেছি এটা ঠিক। কিন্তু আমি মুখে বললে হবে কি? কাল আমার ছেলেরা উঠে আসবে এখানে, আজকে আমার জায়গায় সেই ছেলেরা দাঁড়াবে কাল। ওরা কি কাজ করেছে এই পথে এসে আপনারা যখন ওদের মুখ থেকে শুনবেন তখন আপনারাও সেই সৎসাহস পাবেন, ইয়েস আই ক্যান। কারণ এইসব নবাগত এইসব আপনারা দেখবেন কত ছোট বয়সের ছেলেরা এসে কালকে আমার এই কথাগুলিকে স্যাটিসফাই করে তাদের অভিজ্ঞতা জীবনটাকে শোনাবে, তো আপনারা বুঝতে পারবেন যে কথার মধ্যে কোনো জল নেই, যা আছে পুরোটাই দুধ। সেই দুধ যদি, সেই দুধে যে অমৃত আছে, আপনি সেই অমৃতকে ইউজ করতে চান, আপনিও পৌঁছাতে পারেন এমনই একটি জায়গা।